কে ওখানে? কে কে? তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। এই দাঁড়া বলছি, এই ওপর দিকে গেছি, চল। এই দাঁড়া, দাঁড়া। এই ওই যে উপরে 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 গেছে, ওপর দিকে, ওপর দিকে, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি। আরে বাপ রে, হে ভগবান। পাগল নাকি? গাড়ি চালাতেও জানিস না? আরে এক মিনিট একটু সরুন তো। ও মাই গড, কে এটা? কে জানে, এ দৌড়তে দৌড়তে ওই বিল্ডিং এর ছাদে গেল আর ওখান থেকে ঝাঁপ দিল। সিআইডি কে ফোন করে দিই। হ্যালো সিআইডি। স্যার, এর মুখটা তো পুরোপুরি থেতলে গেছে। কেমন দেখতে ছিল সেটাও বোঝা যাচ্ছে না। একদম থেতলে গেছে। একে তো এত উপর থেকে পড়েছে, তার উপরে ট্রাকও পিছিয়ে দিয়ে গেছে। জানি না ডক্টর সালুকে চেহারা নতুন করে বানাতে পারবেন কিনা। আশপাশটা দেখো, কিছু পাওয়া যায় কিনা। আপনারা কেউ এই লোকটাকে উপরে যেতে দেখেছিলেন? হ্যাঁ স্যার, আমরা ওকে নিচে থেকে অনেক ডেকেছিলাম, কিন্তু ও তার মধ্যেই ছাদ থেকে নিচে পড়ে গেল। আমরা যখন নিচে নামলাম দেখলাম ট্রাকটা ওকে পিছিয়ে দিয়ে চলে গেছে। কেউ কি চেনে একে? আগে কখনো দেখিনি স্যার। ট্রাকের নাম্বার কি দেখেছিলে? না স্যার, নম্বর তো দেখতে পাইনি। ট্রাক খুব স্পিডে যাচ্ছিল, এমনকি আমি নিজেও খুব অল্পের জন্য বেঁচেছি। কিন্তু স্যার ওই ট্রাকটার রংটা আমি দেখেছিলাম, ওই ট্রাকটা লাল রঙের ছিল। লাল ট্রাক কোন দিকে গিয়েছিল? স্যার ওই দিকে। স্যার এক্সকিউজ মি। এই দেখুন স্যার, গেটের পাশে ইটের টুকরোগুলো পেয়েছি। আর এই দেখুন ট্রাকের চাকার দাগ। আমার মনে হচ্ছে যে ট্রাকটা খুবই জোরে টার্ন নিয়েছে, যার জন্য এই ইটগুলো পড়ে গেছে। ভিজিটিং কার্ড, অসিত অনার ফার্নিশ হাউস। ডি এম এএমডি। এএমডি ব্র্যান্ডের ইট এটা। হ্যাঁ স্যার। এর অফিসে গিয়ে খোঁজ নাও, ট্রাকের ব্যাপারে জানতে পেরে যাবে। স্যার, ডেড বডির পকেট থেকে ভিজিটিং কার্ডটা পাওয়া গেছে অসিত নামের। অসিত ফার্নিশ হাউস। এই অফিসে গেলেই জানতে পারা যাবে এই অসিতের ব্যাপারে। স্যার, অসিতের ব্যাপারে এইটুকু জানা গেছে যে ওর ফার্নিচারের অনেক বড় ব্যবসা আছে, আর ওনার স্ত্রী সায়নাও ওনাকে বিজনেস সামলাতে সাহায্য করেন। দেখা যাক। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন, কি সাহায্য করতে পারি আমি আপনাদের? সায়না দেবীর সঙ্গে কথা বলবো। ম্যাডাম একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে বিজি আছেন, আপনারা ওয়েট করুন। ওনার সাথে আমাদের দেখা করাও জরুরি। ঠিক আছে স্যার, আমি ফোন করছি ওনাকে। কি বলতে হবে ওনাকে? বলবেন যে সিআইডি দেখা করতে এসেছে। সিআইডি? এক মিনিট স্যার। স্যার উনি ফোন তুলছেন না। কোথায় ওনার কেবিন? স্যার রাইট সাইডের ফার্স্ট কেবিন। আমরাই দেখা করে নিচ্ছি। স্যার, না কোনো লোকজন আছে আর না কোনো মিটিং।
সায়নাও তো এখানে নেই। সেটাই তো। জয়ন্তী, দেখো তো ওয়াশরুমে। ইয়েস স্যার। স্যার ভয় পাবেন না, ভয় পাবেন না, আপনাকে এক্ষুনি খুলে দিচ্ছি। মাই গড, এক মিনিট। আচ্ছা, নিয়ে এসো একে, নিয়ে এসো। এসো, বসো। স্যার ওরা আমাকে মেরে ফেলবে, প্লিজ বাঁচান স্যার। স্যার ওরা আমাকে মেরে ফেলবে, প্লিজ বাঁচান। এক মিনিট, কি হয়েছিল? হ্যাঁ, এসব কে করেছে? দুজন এসেছিল স্যার, ওদেরকে আমি চিনিও না। ওরা আমাকে বেঁধে রেখে ওই বাথরুমে জানালা দিয়ে পালিয়ে গেছে। কিছু বলেছিল? কি জন্য এসেছিল? রিসেপশনে বলেছিল ক্যাটালগ দেখাতে এসেছে, কিন্তু কেবিনে এসে টাকা চাইতে শুরু করে, আমাকে হুমকি দিতে শুরু করে। টাকা চাইছিল? কেন টাকা চাইছিল? জানি না স্যার, কিচ্ছু বলেনি ওরা আমায়। আর স্যার আমার স্বামী অসিতকেও কেউ ফোনে এরকম হুমকি দিচ্ছিল, বলছিল টাকা দিয়ে দাও, না হলে প্রাণেই মেরে ফেলবো। আচ্ছা, এই কথাটা কি তুমি পুলিশে রিপোর্ট করেছিলে? স্যার আমি রিপোর্ট করেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত কিছুই জানা যায়নি। দেখো সায়না, একটা জরুরি কথা বলার আছে তোমাকে। তোমার স্বামী অসিতার এখন বেঁচে নেই। এটা হতে পারে না। অসিত, আমার অসিত আমাকে এভাবে ছেড়ে যেতে পারে না। সামলান আপনি নিজেকে, শান্ত হন, একটু বসুন। আপনি হতে পারে না, এটা কখনোই হতে পারে না। তার মানে হলো ওরা দুজনে মিলে ওরা আমার অসিতকে, ওরা আমাকেও মেরে ফেলবে। সায়না, শান্ত হও, শান্ত হয়ে যাও। আমরা ওই দুটো লোককে খুঁজে বের করব। হ্যাঁ, এই নাও, এই নাও, জল খেয়ে নাও। নিন, জলটা খেয়ে নিন। জয়ন্তী, স্যার ওয়াচম্যানকে নিয়ে এসো। যে দুজন সায়না দেবীর সঙ্গে দেখা করতে এসেছিল, ওরা দেখতে কেমন ছিল? স্যার একজন লোক ছিল আর একজন মহিলা। দেখতে খুব অদ্ভুত ছিল। মানে? ওই মহিলার ছোট ছোট চুল ছিল আর বড় গ্লাসে চশমা পরেছিলেন। আর ওই লোকটার বড় বড় দাড়ি আর গোঁফ ছিল। আর হ্যাঁ, উনি একটা ক্যাপও পরেছিলেন। স্যার, ইনি যেরকম বিবরণ দিচ্ছেন, আমার তো মনে হচ্ছে যে এরা নিশ্চয়ই কোনো নাট্য কোম্পানির লোক হবে। ওরা ছদ্মবেশ ধরেছিল সায়নার কাছ থেকে টাকা আদায় করার জন্য। স্যার আসুন। হ্যাঁ শোনো, আজকে 11টার সময় একজন দাড়ি গোপালা লোক টুপি পরে আর ছোট চুলওয়ালা বড় বড় চশমা পরে এক মহিলা, এরকম দুজন এই অফিসে এসেছিল। তুমি এদেরকে দেখেছিলে? হ্যাঁ স্যার, একটা সবুজ রঙের ক্যাবে এসেছিল। ক্যাবের নাম্বার নিয়েছিলে? হ্যাঁ স্যার, রেজিস্টারে লেখা আছে স্যার। কি নাম ছিল ওনাদের দুজনের? নামটা তো খুবই অদ্ভুত বলেছিল। মেয়েটির নাম ময়না রানী আর ছেলেটার তোতা রাজা। কিন্তু আমাকে তো ওনারা অন্য নাম বলেছিলেন। ময়না রানী আর তোতা রাজা, চেহারার মতন নাম দুটো গোলমেলে। গাড়ির নাম্বারটা নিয়ে নাও আর ওই গাড়ির ড্রাইভারকে বিউরোতে নিয়ে এসো। হ্যাঁ রে গাধা, তুই সকাল বিকাল শুধু ঘাস খাস নাকি? হ্যাঁ, তোকে ঠিকানা লিখে দেওয়ার পরেও মালটা তুই অন্য জায়গায় ডেলিভারি করে দিলি। স্যার আমি ওখানে গিয়েছিলাম, কিন্তু গেট বন্ধ ছিল। তখনই আমাকে আরেকজন ফোন করলো যে তাদেরও ইটের দরকার। তাই মালটাকে তুই অন্য জায়গায় ডেলিভারি করলি। আমার তো ইচ্ছে করছে যে একটা ইট দিয়ে আমি নিজের মাথা ফাটাই আর আরেকটা ইট দিয়ে তোর। স্যার ইট এনে দেবো? যা পালা এখান থেকে। কি ব্যাপার কি? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? কিছু মনে করবেন না স্যার। স্যার কি ব্যাপার, আপনারা এখানে? হ্যাঁ, তোমার একটা ট্রাকের ব্যাপারে জানতে এসেছি। কোন ট্রাকটা? লাল রঙের ট্রাক, যেটা কাল রাতে এনি রোডে গেছিল। হ্যাঁ স্যার আছে, কিন্তু হয়েছেটা কি? ওই ট্রাকের ড্রাইভার একজনকে চাপা দিয়ে মেরেছে, আর আমাদের মনে হয় যে ড্রাইভারটা সব জেনে বুঝেই এটা করেছে। হে ভগবান, এসব হচ্ছেটা কি? রঘু কাউকে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। রঘু? কোথায় রঘু? ডাকো তো দেখি। স্যার ও এখনই একটা সাইটে ইট পৌঁছতেই জেপি রোডে গেছে। জেপি রোডে কোথায়? কোনো এক রঞ্জন কুমারের বাড়ি তৈরি হচ্ছে।
কতক্ষণ আগে ও বেরিয়েছে এখান থেকে? এই 10 মিনিট হলেও বেরিয়েছে। ওর ট্রাকের নাম্বারটা বলো তো। XZ02 WZ 1254। আর রঘুর নাম্বারটাও দাও। 11 333 456 888। পুরবি, নাম্বারটাকে ট্র্যাক করো, ওকে ধরাটা খুব জরুরি। তুমি তোমার ক্যাবে একজন লোক আর মহিলাকে অসিতের অফিসের কাছে ছেড়ে দিয়ে এসেছিলে না? হ্যাঁ স্যার। ওদের ব্যাপারে তুমি কিছু জানো? স্যার, ওনাদের দুজনকে দেখতে বড় অদ্ভুত ছিল। অদ্ভুত দেখতে ছিল? স্যার, রঘুর ফোনের সিগন্যাল 1 কিলোমিটারের মধ্যে দেখাচ্ছে। এখান থেকে একটু আগে গেলেই জেপি রোডটা শুরু হচ্ছে। ওর ডেলিভারি এখানেই দেওয়ার কথা, তাই না? স্যার, ফোনের সিগন্যাল হঠাৎ অফ হয়ে গেল। কে? কোথায় হারিয়ে গেল? স্যার, এখানে তো দেখতে পাচ্ছি না। রাস্তা তো বন্ধ দেখছি এখানে। এক কাজ করো, পিছিয়ে ইউটার্ন নাও আর এই ছোট রাস্তা দিয়ে বের করো গাড়ি, কুইক। তারপরে বলো। স্যার, এইরকম প্যাসেঞ্জার আমি আমার ক্যাবে প্রথমবার নিয়েছিলাম। কেন? এমন কি হয়েছিল? ওনারা দুজন বড় অদ্ভুত ছিলেন। কোনো কোড ভাষায় কথা বলছিলেন। কিরকম কোড ভাষা? কেমন একটা অদ্ভুত ভাষা, কিছুই বুঝতে পারছিলাম না। চাইনিজে কিছু বলছিল নাকি? জানি না স্যার, একটা শব্দও বুঝতে পারিনি। আমাকে যেখানে সেখানে দাঁড়াতে বলছিলেন আর যে কোনো দোকানেই দাঁড়িয়ে পড়তে বলছিলেন। আচ্ছা, ওদেরকে কোন জায়গা থেকে তুলেছিলে? আন্ধেরি থেকে। আর শেষবার কোন জায়গায় ছেড়েছিলে? ব্যান্ড্রা হাইওয়ের কাছে একটা নির্জন জায়গাতে। মানে? ওখানে আশেপাশে কিচ্ছু ছিল না, না কোনো দোকান ছিল, না কোনো বাড়ি ছিল, কিচ্ছু ছিল না স্যার। আমি ওনাদের বললামও এখানে কেন নামছেন, বললেন তুমি নিজের কাজ করো, ব্যাস। স্যার, এ তো অদ্ভুত ব্যাপার। ওরা ওরকম জায়গায় নামতে গেল কেন? এতে অদ্ভুতের কিছু নেই পঙ্কজ। মনে হয় ওরা দুজন ওখানেই কোথাও লুকিয়ে বসে আছে, ওই নির্জন এলাকার মধ্যে। ও নো, এটা কি করে হলো? মনে হচ্ছে গাছে ধাক্কা খেয়ে আগুন লেগেছে। এক কাজ করো, ফায়ার এক্সটিংগুইশার নিয়ে এসো, কুইক। রঘু, 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 এ তো মরে গেছে দেখছি। স্যার, এ তো পুরো ঝলসে গেছে। আগুনটা না নিভলে তো পুরো পুড়ে যেত। এর মাথার পেছনে চোট লেগেছে দেখছি। যদি ট্রাকটা এসে গাছের গায়ে ধাক্কা মেরে থাকে তাহলে এর মাথাতে এভাবে স্টিয়ারিং এ ধাক্কা খাওয়ার কথা, আর তাহলে ওর মুখের মানে সামনের দিকে চোট লাগার কথা। মাথার পিছনে কি করে চোট লাগলো? ও, দেখে মনে হচ্ছে কেউ পেছন থেকে জোরে মেরেছে মাথায়, যার কারণে মারা গেছে ও। কিন্তু কেউ চলন্ত ট্রাকে এসে কি করে এভাবে মারতে পারে? স্যার, কেউ না কেউ তো নিশ্চয়ই আছে। হয়তো মাথায় আঘাত পাওয়ার জন্যই ও মারা গেছে, আর তারপরে এই ট্রাকটা এসে গাছটাতে ধাক্কা মারে। বলো। এইখানেই নামিয়েছিলাম স্যার। এখানে নামিয়েছিলে? হ্যাঁ স্যার। স্যার, এখানে তো সত্যিই কিছু নেই। হ্যাঁ ম্যাডাম, এই ব্যাপারটা তো আমাকেও ভাবাচ্ছিল। আর তারপর এখান থেকে কোন দিকে গেল এই দুজন? এখানেই কোথাও লুকিয়ে আছে ওরা।
কিন্তু কোথায় দেখতে হবে। তুমি যাও। থ্যাংক ইউ। পুরবি, কেবিনটা ভালো করে চেক করে দেখো। যদি রঘু ছাড়া আরো কেউ থাকতো এই ট্রাকে, কোনো না কোনো প্রমাণ নিশ্চয়ই পাবে তুমি। স্যার, দেখো। ট্রাকটা এত জোরে গাছে এসে ধাক্কা লাগলো, ট্রাকে আগুনও লেগে গেল, আর ট্রাকের বডিতে শুধু এই সামান্য একটু আঁচড় লাগলো। এটা কি করে হতে পারে? এখানে বহুদূর পর্যন্ত টায়ার ঘষে যাওয়ার কোনো চিহ্নই নেই। আবার যদি এই রঘু অ্যাক্সিডেন্টের আগেই মারা গিয়ে থাকে, তাহলে অবভিয়াসলি ও ব্রেক তো মারতে পারেনি। আর যদি ট্রাকে ব্রেক না মারাই হয়ে থাকে, তো এই যেটুকু ক্ষতি দেখা যাচ্ছে তো কিছুই নয়, মেজর ড্যামেজ হওয়ার কথা। ব্যাপারটা অন্য কিছু মনে হচ্ছে। স্যার, কেরোসিনের স্মেল আসছে স্যার। নিচে কেরোসিন পড়ে রয়েছে চারিদিকে। কেরোসিন? তার মানে ট্রাকে আগুনটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে লাগেনি, কেউ কেরোসিন ঢেলে পোড়ানোর চেষ্টা করেছে। হ্যাঁ স্যার, কেউ রঘুকে প্রথমে মেরেছে আর তারপরে এই পুরো ঘটনাটাকে অ্যাক্সিডেন্ট দেখানোর চেষ্টা করেছে। স্যার। হ্যাঁ স্যার, কেবিন থেকে এই সোয়াইপ কার্ডটা পেলাম, সিটের নিচে পড়েছিল। সোয়াইপ কার্ড? ও, এর বারকোডটা পুরো পড়েনি দেখছি। খোঁজ করো এই সোয়াইপ কার্ডটা কোথাকার, কোনো অফিস বা কোনো হোটেলেরও হতে পারে। নিশ্চয়ই এটা থেকে কিছু না কিছু জানা যাবে। কিন্তু হয়েছেটা কি? প্রত্যেকটা বাড়ির লাইট কেন নেভানো? সবাই ঠিক বুঝতে পেরেছে যে আমরা এসে গেছি আর সময় মতো পালিয়ে গেছে। চুপ করো। তুমি নিজেকে কি ভাবো বলো তো? হ্যাঁ, না মানে এক মিনিট। ওই দেখো। যাও গিয়ে জিজ্ঞেস করো ওকে। ভাই শোনো, কি হয়েছে ভাই? আরে আমাকে বাধা দিচ্ছ কেন? আমি তো গান গাইছি। আমি গান গাইছিলাম, আমি তো গান গাইছিলাম। আরে ভাই, গানটার কেন সর্বনাশ করছিস? আমি গানের সর্বনাশ করছি? আমার দুঃখের কথা আর কি বলবো? আমার দুঃখের কথা শুনলে তোমাদের দুজনের চোখ থেকে ঝরঝর করে জল পড়বে। আর আমি এখানে হিরো হবার জন্য এসেছিলাম, কিন্তু এই নিষ্ঠুর সমাজ আমাকে হিরো হতে দিল না, আমাকে সিঙ্গার বানিয়ে দিল। আর তুমি বলছো আমি নাকি গানের সর্বনাশ করছি? আমার ছোট ছোট বাচ্চা সিঙ্গার আছে, দাদা, তাদের এক মিনিট কথা আমার কেউ কথা শুনুন। বলছে? এক মিনিট আমার কথা একটু শুনুন। এটা বলুন, এই বস্তির সমস্ত বাড়ির লাইটগুলো বন্ধ কেন? আরে এই সার্কিট, ওকে বোঝা না রে বাবা। মাঝখানে কথা বললে কিন্তু আমি আবার শুরু হয়ে যাব। সামাগারে আম্মা। চুপ! আমরা সিআইডি থেকে আসছি, আর এমন গান গাইবো যে তোর কানের পর্দা ফাটিয়ে দেবো। আচ্ছা, সিআইডি লোক। সিআইডি আইডি সিআইডি সিআইডি। আরে আমার নেশাটাই এই, ফেটে গেল। চুপ করো। যা যা জিজ্ঞেস করছে সোজাসুজি বলো। এই সব কটা বাড়ির লাইট বন্ধ কেন? কোথায় গেছে সবাই? আরে ম্যাডাম, আসলে ব্যাপারটা হলো কি, ওই বস্তির পেছন থেকে নাচ গানের প্রোগ্রাম হচ্ছে, কি বলে লাউনি, তো সব লোক ওখানেই গেছে। আবার কি? চলো, ওখানেই ও থাকবে।
ভাই ও বোনেরা আর এখানে উপস্থিত সমস্ত বাচ্চারা, আজকে আমি ভীষণ খুশি। আর এই জন্য এখানকার সবাইকে আমার পক্ষ থেকে একটা বড় নৈশভোজের আয়োজন করতে চাই, সবাইকে খাওয়াতে চাই। দেখুন, আমি এত খুশি কেন জানেন? কারণ আজকে আমার কাছে অনেক টাকা এসেছে, অনেক টাকা। সেই জন্য আজ সবাই মিলে আনন্দ করব। কি বস, এত টাকা এলো কোত্থেকে হঠাৎ করে? কত খরচা করছো? তুমি ওই বিজনেসম্যান অসিতের ব্যাপারে জানো তো? ওর নাম শুনেছো তো? কে, যে বেচারা কালকে মারা গেল? ও যে কাল মারা গেছে, সেই বিজনেসম্যান অসিত নাম ওর। হ্যাঁ হ্যাঁ। তুমি কি জানো ও আমাকে 50 কোটি টাকা রাখতে দিয়েছিল? কি বলছো? হ্যাঁ, 50 কোটি। এখন ও মারা গেছে, তাহলে এখন ওই 50 কোটি টাকার মালিক আমি। আপনি তো বেশ লাকি বস, পার্টি তো এবার লাগবে। হ্যাঁ, সেই জন্যই তো আমি এখানকার সবাইকে নিয়ে নৈশভোজের আয়োজন করেছি। বস, এতগুলো টাকা নিয়ে আপনি করবেন কি? হ্যাঁ বস, 50 কোটি টাকা গুনতে গুনতে হাত ব্যথা হয়ে যাবে। একদম ব্যথা হবে না। আরে আনন্দ করব, ফুর্তি করব, সবাইকে 2 কোটি করে দিয়ে দেবো। 2 কোটি? বস আপনি মহান, আমার চোখে তো জল চলে এলো। ঠিকই বলেছো। আপনারা অসিতকে কি করে চিনলেন? আর এতগুলো টাকাও তোমাকে কি করে দিয়ে দিল? আরে এত টাকা আমাকে কেন দিল সেটা জিজ্ঞেস করার তোমরা কারা? কারণ ওই টাকা আমাদের। ওই টাকাগুলো তোমাদের কিভাবে হলো শুনি? বেশি বাজে না বকে, তাড়াতাড়ি বলো যে টাকাগুলো কোথায়। আচ্ছা আচ্ছা, রাগ করছো কেন? আমরা বলছি কোথায় টাকাগুলো আছে। এই জন্য তোমাদের আমাদের সঙ্গে সিআইডি ব্যুরোতে যেতে হবে এখন, এই মুহূর্তে। ধরো ওদের! তাহলে তোমরাই সেই 2 ছদ্মবেশী যারা অসিতকে মেরে ফেলে এবং তার স্ত্রীকে মারার চেষ্টা করে। হ্যাঁ? না স্যার, আমরা কোনো খুন করিনি স্যার। হ্যাঁ স্যার, আমরা তো ছোটখাটো চোর স্যার। কোন টাকা, কি কারণে টাকা চাইছিল তোমরা শায়নার কাছ থেকে? স্যার, আমি, অসিত আর কোয়েনা মিলে চুরি করতাম স্যার। কি? অসিত চোর ছিল? হ্যাঁ। আমরা 6 মাস আগে আল্ট্রা ব্যাংক লুট করেছিলাম স্যার। এত সময় নষ্ট করো না, যদি গার্ড উঠে যায় না তাহলে এখানেই খেলাটা শেষ হয়ে যাবে। চুরিও করিস আবার ভয়ও পাস? শোন অসিত, তুই তোর কাজটা তাড়াতাড়ি কর।
চুপ কর কই না, নইলে তোর গলার আওয়াজ শুনে গার্ড এসে পড়বে। এটা 1.5 ইঞ্চি মোটা স্টিলের হেভি ডিউটি লকার, আর তার সাথে রয়েছে 3 পয়েন্ট লকিং সিস্টেম। তার মানে এটাকে পুরোপুরি খুলতে গেলে 3 বার আনলক করতে হবে। অসিত, কি হচ্ছে কি আমার? আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? কি হলো কি তোর? হ্যাঁ, আমি কে? আর তোমরাই বা কারা? এ কোথায় চলে এসেছি আমি? মনে হচ্ছে আবার অ্যামনেশিয়ার অ্যাটাক হয়েছে। তোমরা দুজন আবার চোর নয় তো? আমি যাই পুলিশকে গিয়ে বলি। ও হিরো দাঁড়া, কেন মরতে মারতে চাইছিস বাবা? এই নে ওষুধ খা। আরে ও যখন একটু সিরিয়াস হয়ে পড়ে তখনই ওর সাথে এরকম হয়। ওর জ্ঞান ফিরে আসবে তো? হ্যাঁ, ওষুধ তো দিয়ে দিয়েছি। নাও, জ্ঞান ফিরে গেছে। এই তোরা এখানে কি করছিস? চুরি করতে এসেছি, সংসার করতে নয়। চল কাজ শুরু কর। ওই নিজেই একটু আগে সব ভুলে গেছিলিস, এখন আবার আমাদের উপর জানতেছিস? আমি ভুলে গেছিলাম। অ্যাটাক হয়েছিল তোর, অ্যামনেশিয়ার। আচ্ছা ওটা দে। আচ্ছা, মানে অসিত আর তোমরা দুজনে মিলে আল্ট্রা ব্যাংক লুট করেছিলে? ব্যাংক লুট করার পর আমরা ওই টাকাগুলো একটা জায়গায় লুকিয়ে রাখি, আর 6 মাস পরে সবাই মিলে ওটা ভাগ করে নেওয়ার প্ল্যান ছিল আমাদের। 6 মাস পরে আমরা যখন ওখানে গেলাম, ওখানে আমাদের টাকা ছিল না, আর অসিতও ছিল না। আর আমরা হঠাৎ করেই জানতে পারি যে অসিত একজন বড় বিজনেসম্যান হয়ে গেছে। আমরা বুঝতে পারি যে ও আমাদের ঠকিয়েছে আর সব টাকা নিজে নিয়ে নিয়েছে। আর এই জন্য তোমরা অসিতকে হুমকি দিয়ে ফোন করতে? টাকার জন্য, তাই না? না স্যার, আমরা ওর সাথে দেখা করলাম, কিন্তু ও আমাদের দেখে চিনতেই পারলো না, আর আমাদের বলল যে কোনো টাকা পয়সার কথা ওর মনেই নেই। আমরা জানতাম যে ওর ভুলে যাওয়ার রোগ আছে, কিন্তু সেটা এতটাও সিরিয়াস নয় যে ও আমাদের চিনতে পারবে না। ও টাকা দেবে না বলে আমাদের সঙ্গে নাটক করছিল। তারপর আমরা ওকে ফোনে হুমকি দিই, ও ভয় পেয়ে যায়, আর গতকাল বিকেলে আমাদের ওই বিল্ডিং এর কাছে ডেকেছিল, কিন্তু ও আমাদের উপর বন্দুক তাক করলো। কিন্তু আমরা দুজনে ওর কাছ থেকে বন্দুকটা নিয়ে নিই, আর ও ভয় পেয়ে ওই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর দিকে দৌড়তে থাকে। অসিত, আমাদের কথা শোনো। অসিত, কথাটা তো শোন। ওখানেই দাঁড়াও। অসিত, আমাদের কথাটা তো শুনবি। অসিত, আমরা তোমার কোনো ক্ষতি করব না, তুমি প্লিজ আমাদের টাকাটা আমাদের দিয়ে দাও। টাকা? হ্যাঁ, টাকা। আমি কোনো টাকার ব্যাপারে জানি না। দেখ অসিত, অসিত, সত্যি কথা বল, আমাদের টাকা কোথায়? স্যার, আমরা অসিতকে মারিনি স্যার, ও ভয় পেয়েছিল, আর ভয় পেয়ে বিল্ডিং এর ছাদের উপর দিয়ে দৌড়তে গিয়ে পড়ে যায়। সায়নাকেও তো মারার চেষ্টা করেছিলে তোমরা দুজন। না, আমরা জানতাম যে অসিত না দিলে একমাত্র সায়নাই আমাদের টাকা দিতে পারবে। আমরা ওর কাছেও আমাদের টাকাটাই চাইতে গেছিলাম, কিন্তু ও একটু বেশি চালাকি করতে শুরু করে। খুব বেশি চেঁচামেচি করতে থাকে, তাই আমরা ওর মুখ বন্ধ করে দিই। স্যার, আমরা ওকে মারতে চাইনি, মারতে চাইলে আমরা ওকে মেরে ফেলতে পারতাম। আমরা শুধু আমাদের টাকাটা চেয়েছিলাম স্যার। স্যার, এই দুজন যদি অসিতকে না মেরে থাকে তাহলে ওকে মারলো কে? এটা অন্য কেউ হবে।
অন্য কেউ, যে এদের দুজনকে ফাঁসাতে চেয়েছিল। বেশি দিন গা ঢাকা দিতে পারবে না আমাদের থেকে। খুব তাড়াতাড়ি ওরা আমাদের গ্রিপে চলে আসবে। দেখেছিস তারিকা, এটা কিন্তু অন্যরকম ব্যাপার। এ তো খুব আশ্চর্য হওয়ার ঘটনা স্যার। এতে আশ্চর্য হওয়ার কি আছে সালুকে? বস, এমন একটা কথা যে তোমরা শুনলে তোমরাও চমকে যাবে। এই আর এমন নতুন কি ডক্টর সালুকে? আপনি তো সবসময় চমকই দেন, আজকেও চমকে দিন। প্রথম এটা বলো, তোমরা ফরেন্সিক ল্যাবে এটা কার লাশ নিয়ে এসেছো? কার লাশ তার মানে? আমি এটা জিজ্ঞেস করছি যে এই লাশটা আসলে কার? অসিতের লাশ। এইটাই এই গল্পের পেঁচ বস। কি গল্পে আবার পেঁচও আছে? আগে হ্যাঁ, অনেক বড় পেঁচ। আর সেটা হলো, যে লাশটাকে তোমরা অসিতের লাশ ভেবে এখানে নিয়ে এসেছো, ওটা আসলে অসিত নয়, অন্য কেউ। সালুকে, অসিত বিল্ডিং এর ওপর থেকে নিচে পড়ে মারা গেছে, আর ওকে ট্রাক পিষেও দিয়েছে। ব্যাস, ওর লাশটাই আমরা এখানে এনেছি। বস, আমরা অসিতের সমস্ত ডিটেলস খুব ভালো করে চেক করেছি। অসিতের হাইট ছিল 5 ফুট 10 ইঞ্চি, আর এই লাশটার হাইট হচ্ছে 5 ফুট 8 ইঞ্চি। আর আরো একটা ব্যাপার হলো, এই মানুষটার মৃত্যু প্রায় 32 ঘন্টা আগে হয়ে গেছে। বুঝেছ? পুরো 1 দিন আর 8 ঘন্টা। কিন্তু স্যার, এটা কি করে হতে পারে? অসিতের মৃত্যু তো কাল রাতে হয়েছিল। হ্যাঁ পঙ্কজ, তার মানে এই লোকটা ওই লোকটার অনেক আগেই মারা গেছে। আর এটা ছাড়াও আমি তোমাদের আরো কিছু দেখাচ্ছি, এসো। এই দেখো বস, এইটা এই লোকটির পুরো শরীরের এক্সরে। আর ওই যে ওখানে মন দিয়ে দেখো, এর কার্টিলেজ এর হাড় থেকে আলাদা হয়ে যাচ্ছে। আর এটা তখনই হয় যখন মানুষ কিছুদিন আগে মারা যায়। আর এই লোকটা পড়ে যাওয়ার আগেই মরে গিয়েছিল, পুরো 1 দিন 8 ঘন্টা আগে। মানে কেউ যাতে একে চিনতে না পারে যে এই কাজটা করেছে, এর মুখটাকে খুব খারাপ ভাবে থেতলে দিয়েছে। এর মুখটা এমন ভাবে থেতলে দিয়েছে যে এর মুখটাকে রিকনস্ট্রাকশনও করা যাবে না। কিন্তু ডক্টর সালুকে, অসিতের দুজন বন্ধু বালা আর কোয়েনা ওর সাথেই ছিল, আর ওরা দুজনেই ওকে নিচে পড়ে যেতেও দেখেছে। আর স্যার, ওই বিল্ডিং এর ওয়াচম্যানও অসিতকে উপর থেকে পড়তে দেখেছে। সেটাই তো বুঝতে পারছি না, যে অসিতের লাশ মাঝ রাস্তায় উধাও হয়ে গেল কি করে। স্যার, এটা তো জাদু হয়ে গেল। টেরিস থেকে পড়লো অসিত, কিন্তু নিচে পড়তে পড়তে অন্য লোক হয়ে গেল। এটা কোনো জাদু নয় পঙ্কজ, ভেবে চিন্তে করা একটা ষড়যন্ত্র। ভেবে চিন্তে করা ষড়যন্ত্র। হ্যালো, ট্রাকের থেকে পাওয়া ওই সোয়াইপ কার্ড, তার ডিটেলসটা পেয়েছো? কার্ডটা কার নামে জানতে পেরেছো? গুড। স্যার, ট্রাক থেকে যে সোয়াইপ কার্ডটা পাওয়া গেছিল সেটা রুম নাম্বার 301-এর। 301? এই যে এটা 301। স্যার, কেউ দরজা খুলছে না কেন? দেখা যাক। স্যার, রিসেপশন থেকে তো বললো কাস্টমার ভেতরেই আছে। ঈশিতা, একটা কাজ করো, হোটেলের কোনো স্টাফকে ডেকে নিয়ে এসো, এই দরজাটা খোলাতে হবে। ইয়েস স্যার। স্যার, হতে পারে এই সমস্ত কিছুর পেছনে এই লোকটার হাত রয়েছে? হ্যাঁ স্যার, এও নিশ্চয়ই অপরাধের সাথে যুক্ত। তা না হলে এর সোয়াইপ কার্ড ট্রাকে পাওয়া গেল কি করে? স্যার, স্যার, মনে হচ্ছে রিসেপশনিস্ট মিথ্যে কথা বলেছে। রুমটাকে ভালো করে দেখো,
দেখো কিছু পাওয়া যায় কিনা, যদি জানা যায় দেখো। স্যার, হ্যাঁ, অসিত? অসিত? তার মানে স্যার সালুখে স্যার ঠিকই বলেছিলেন, ওই ডেড বডিটা অন্য কারোর। এই বাইরে আয়, বাইরে আয়। ব্যাস, অনেক অভিনয় করেছো। নিজেকে মেরে ফেলার নাটক এবার শেষ হয়েছে, এবার বাইরে এসো। আপনি আমাকে বকছেন কেন আঙ্কেল? আমি তো শুধু লুকোচুরি খেলছি। কার সঙ্গে? হ্যাঁ, আপনারাও আমার সঙ্গে খেলতে এসেছেন? চলুন এবার আপনারাও লুকিয়ে পড়ুন আর আমি আপনাদের খুঁজে নেব। আমি 10 পর্যন্ত গুনছি। হ্যাঁ, লুকিয়ে পড়ুন, লুকিয়ে পড়ুন। 1 2 3। চুপ করো, অনেক করেছো অভিনয়, বাইরে বেরো। আপনি বারবার আমাকে বকছেন কেন? আমি খেলবো না আপনাদের সঙ্গে, আপনারা চলে যান। আমি চলে যাচ্ছি এখান থেকে, চলে যান এখান থেকে, আমি খেলবো না আপনাদের সঙ্গে। অসিত, অসিত! স্যার, ওর ওই সেই দুজন চোর বন্ধু বলেছিল না যে এর একটু ভুলে যাওয়ার রোগ আছে? অসিত, বাইরে বেরো। অসিত, তোমাকে আর বকবো না, বাইরে এসো। অসিত! আপনারা কারা? আরে কি ধরনের অসভ্যতা! জিজ্ঞেস না করে রুমের ভেতর চলে এলেন। ঠিক হয়ে গেছো তুমি। কি? আরে বলবেন তো আপনারা কারা? আর ঠিক হয়ে গেছি মানেটা কি? আমরা সিআইডি থেকে এসেছি। এসব কি নাটক করছো তুমি? হ্যাঁ, কেন মেরেছো তুমি রঘুকে? কেন মেরেছো তুমি রঘুকে? আর তোমার মরে যাওয়ার অভিনয়টা কেন? বলো তাড়াতাড়ি। ও আঙ্কেল, ওই আন্টি আমাকে বলেছিল যে এখানেই লুকিয়ে থাকো, বাইরেও যাবে না, কারোর সঙ্গে কথা বলবে না। আন্টি? কে আন্টি? কোন আন্টি? আপনারা প্লিজ এখান থেকে চলে যান। আন্টি যদি এখানে চলে আসেন আমাকে খুব বকবেন। স্যার, দেখে তো মনে হচ্ছে ও আবার সবকিছু ভুলে গেছে। কোন আন্টি? কার আন্টি? আঙ্কেল, আপনার আন্টি নয়, আমার আন্টি। স্যার, ও কিন্তু নাটক করছে বাঁচার জন্য। দেখবো এবার, দেখবো এবার এ কত বড় অভিনেতা, আর এর আন্টিটাই বা কে। অসিত, অসিত না, অসিত প্লিজ, তুমি এরকম করো না। না অসিত না, তুমি আর এক পাও এগোবে না। অসিত না, না অসিত, না অসিত, না। সিআইডি স্যার, দেখুন না, অসিত বিল্ডিং থেকে নিচে পড়ে গেছে। এটা অসিত নয়, অসিতের পুতুল। অসিতের আন্টি। এটাই প্ল্যানিং ছিল তো তোমাদের? প্ল্যানিং? আন্টি? কিসের প্ল্যানিং? সবার সামনে অসিতকে মৃত প্রমাণ করার প্ল্যানিং। যেখানে সত্যি তো এটাই যে অসিত বেঁচে আছে। সেই জন্যই আমরা তোমাকে এখানে ডেকেছি, যে তুমিও দেখো সেই দিন কি হয়েছিল। পড়েছিল অসিত আর মারা গিয়েছিল অন্য কেউ, তাই তো? আসলে ঘটনাটা ঘটেছিল যে অসিত পালিয়ে বিল্ডিং এর ছাদে পৌঁছয়। এটা তোমার প্ল্যানিং ছিল। তুমি ওকে বলেছিলে পালিয়ে ওখানে যেতে, তুমি ওকে ওখান থেকে লাফও দিতে বলো। অসিত অ্যামনেশিয়ার পেশেন্ট ছিল, তাই ও তোমার কথা শুনে ছাদ থেকে লাফও দিয়ে দেয়। ঠিক তখনই নিচ থেকে একটা ট্রাক যাচ্ছিল। ট্রাক কয়েক সেকেন্ডের জন্য দাঁড়িয়ে যায়। অসিত ছাদ থেকে লাফ দিয়ে ট্রাকের ওপরে পড়ে। সায়না ঠিক অসিতের মতো জামা কাপড় পরা একটা লাশ রেখে দিয়েছিল, আর ও লাশটাকে ট্রাক থেকে নিচে ফেলে দেয় আর জীবিত অসিতকে নিয়ে ওখান থেকে চলে যায়। তাই তো? এটাই তো হয়েছিল সায়না দেবী।
হ্যাঁ স্যার। এসব তুমি কেন করেছিলে? স্যার, আমার বাবার বিজনেসে অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছিল, আর সেটা পূরণ করার জন্য আমাদের অনেক টাকার দরকার ছিল। আর তুমি জানতে যে অসিতের কাছে ব্যাংক ডাকাতির টাকা রয়েছে? হ্যাঁ স্যার, আমি আর অসিত একে অপরকে ভালোবাসতাম। অসিত আমাকে সবকিছু বলেছিল, আর পরে আমি জানতে পারি যে অসিত আসলে অ্যামনেশিয়ার পেশেন্ট। আর আমি ওর এই ভুলে যাওয়ার সুযোগটাই নিই। আমি ওর সাথে বিয়ে করি, ওর ব্রেন ওয়াশ করতে থাকি যাতে ওর সব টাকা আমি বাবাকে দিতে পারি। তুমি খুব ভালো করে জানতে এই ভুলে যাওয়ার রোগের জন্য এই অসিতের কিছুই মনে থাকবে না। আমি জানতাম স্যার, আর অসিতের যাতে কিছু মনে না পড়ে তার জন্য আমি ওকে ভুল ওষুধও দিতাম। তুমি অসিতের মৃত্যুর একটা মিথ্যে নাটক করেছিলে। বালা আর কোয়েনাকে বিশ্বাস করাও যে ও মারা গিয়েছে, আর ওদের হাত থেকে তুমি বাঁচার চেষ্টা করো, তাই তো? স্যার, আমি ভেবেছিলাম অসিত মারা গেছে জানলে ওরা আমার কাছে টাকা চাইবে না। আর এই অসিতকে তুমি হোটেলের রুমে বন্ধ করে রেখেছিলে যাতে ও সবার সামনে না আসতে পারে। কি ঠিক বললাম তো? হ্যাঁ স্যার, সমস্ত সম্পত্তি অসিতের নামেই ছিল, তাই জন্য আমি ওকে ঘরে আটকে রেখে ওর সম্পত্তি ব্যবহার করতে চেয়েছিলাম। নিজের সুবিধার জন্য তুমি একটা অসুস্থ লোককে ব্যবহার করেছো। আইনের কাছে ওর অপরাধ কেউ লুকিয়েছো তুমি, তাই এর শাস্তি তুমি অবশ্যই পাবে।